প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের প্রতি রইল আমার অশেষ ভালোবাসা ও আশীর্বাদ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের প্রতিও রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতিও রইল আমার যথাযথ শ্রদ্ধা ও সম্মান। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কীভাবে পরীক্ষা হবে, অর্থাৎ আসন্ন যে বার্ষিক পরীক্ষা কীভাবে হবে এবং কীভাবে প্রশ্ন করা হবে, কীভাবে মূল্যায়িত করা হবে, এ বিষয়ে একটা সঠিক একটা নির্দেশনা দিয়েছেন। তারপরেও প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই বিষয়ে এখনও অবগত নয়, কারণ তারা প্রায়শই আমাকে মোবাইলে এবং শ্রেণীকক্ষে পাঠানোর সময় বিভিন্নভাবে তারা প্রশ্ন করে থাকেন এবং সাথে সাথে বিভিন্ন অভিভাবক মণ্ডলীও এই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন। তারই সুবাদে আজকে আপনাদের সামনে আসা। তো মূলত যে আসন্ন যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই মূলত বিভিন্ন বিষয়ের কতগুলো সিলেবাস, যাকে বলি আমরা এক কথায় অভিজ্ঞতা বলি। আগে আমরা অধ্যায় বলতাম, বর্তমানে অভিজ্ঞতা বলি। বিভিন্ন বিষয়ে সেই অভিজ্ঞতাগুলো ফিক্সড করে দেওয়া আছে। সেই অভিজ্ঞতা থেকে কীভাবে প্রশ্ন করা হবে এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কীভাবে মূল্যায়িত দেওয়া হবে, সে বিষয়েও কিন্তু সুস্পষ্ট দেওয়া আছে এখানে। তো এখন বিশেষ করে যে আসন্ন যে বার্ষিক পরীক্ষা মূল্যায়িত হবে দুইভাবে। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, যাকে ইংরেজিতে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আর আরেকটা হলো সামেটিভ অ্যানুয়াল অ্যাসেসমেন্ট, যাকে হচ্ছে সামষ্টিক বার্ষিক মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়নটা হবে 30%, অর্থাৎ 30% নাম্বার থাকবে এই শিক্ষণকালীন মূল্যায়ন। এই শিক্ষণকালীন মূল্যায়নটা তিনভাবে সম্পাদিত হবে। একটা যিনি ক্লাস নেন, বিশ্বভিত্তিক শিক্ষক যিনি থাকেন, উনি শিক্ষার্থীকে একটা শ্রেণী কাজের মাধ্যমে আদায় করবেন। এই শ্রেণী কাজের আদায়ের মাধ্যমে ওখানে নাম্বার বন্টন করা হয়েছে 10 নম্বর, এবং আরেকটা হলো আপনার বাড়ি কাজ দেওয়া হবে। বাড়ি কাজের নম্বর দেওয়া হয়েছে 10 নম্বর। আরেকটা হলো বিভিন্ন প্রকল্প অ্যাসাইনমেন্ট, প্রতিবেদনমূলক একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেই বিষয়ে 10 নম্বর। অর্থাৎ টোটাল 3টে বিষয়ের ওপর শিক্ষণকালীন মূল্যায়নটা করা হবে। আমি আবারও রিপিট করছি, একটা হবে বাড়ির কাজ, 2 নম্বর হবে শ্রেণী কাজ, 3 নম্বর হলো অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন বা অনুসন্ধানমূলক কোনো কাজ শিক্ষক কর্তৃক দেওয়া হবে। সেটা যথাযথভাবে সুন্দরভাবে সম্পাদন করে শিক্ষককে জমা দিতে হবে। তাহলে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 নম্বর, এটা শিক্ষকরাই নিজেরাই মূল্যায়ন করবেন। এখন আসি যে অ্যানুয়াল সামেটিভ অ্যাসাইনমেন্ট কীভাবে হবে। অ্যানুয়াল সামেটিভ অ্যাসাইনমেন্ট হবে একেবারে 100 নম্বরে। 100 নম্বরের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। 100 নম্বরের সময় থাকবে 3 ঘন্টা। তো 100 নম্বরের মধ্যে যে শিক্ষার্থী, বিশেষ করে এখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে 100 নম্বরের মধ্যে যে শিক্ষার্থী এখানে নাম্বার পাবেন সেটাকে 70-এ কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ আমি যদি আপনাদের হোয়াইট বোর্ডে যাই, শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার থাকবে 30%, আর সামেটিভ মূল্যায়ন থাকবে 100। সামেটিভ মূল্যায়ন হবে 100। তবে 100 মধ্যে কোনো শিক্ষার্থী যদি 80 নাম্বার পায়, তো সেই শিক্ষার্থীকে 70-এ কনভার্ট করতে হবে। তো আমি যদি 70 কনভার্ট করি, 70% যদি করি, তাহলে সেই 70 কনভার্ট করলে সে 80 পেল, সেটা হয় সাধারণত 56 নাম্বার পাবে নাম্বার। অর্থাৎ পরীক্ষা হবে 100 মার্কস। 100 মার্কসকে যে শিক্ষার্থী যে 100 নম্বরের মধ্যে যে মার্কসটা সে অর্জন করবে, খাতায় যেটা পাবে, সেটাকে কনভার্ট করে 70-এ নেওয়া হবে, এবং 70 কনভার্ট করবে যা হবে, তার সাথে শিক্ষণকালীন মূল্যায়নে শিক্ষক কর্তৃক তার বাড়ি, অ্যাসাইনমেন্ট, শ্রেণী কাজের যে কাজটা, যে নাম্বারগুলো দেওয়া হবে, সে নাম্বারের যোগফল করে তার নাম্বারটা নির্ধারণ করা হবে। তো এখন এই কারিকুলামে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এখানে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে। তো সাধারণত আপনি এখানে বাংলা, বিজ্ঞান, তারপর সামাজিক বিজ্ঞান, ধর্ম, সাহিত্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি, এই বিষয়গুলো একটু কাঠামো দেওয়া আছে। কাঠামোটা হলো এই বিষয়গুলো প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বিশেষ করে ওদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।
নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই নৈর্ব্যক্তিক প্রশ্নকে বলা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ থাকবে ওদের 15টা থাকবে এমসিকিউ। এমসিকিউ 15, এক কথায় উত্তর থাকবে 10টা। এমসিকিউ হলো 4টা এখানে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা তাকে লিখতে হবে। আর এক কথা উত্তরের মধ্যে শুধু এক কথায় প্রশ্ন, যেমন ধরো বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, এরকম এক কথায়। তাহলে আপনার নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টা এমসিকিউ, আবার এক কথা উত্তর থাকবে 10টা। এইগুলো প্রশ্নের একটা একটা হলো। 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো, থাকবে 10টা। কেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা? প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ক্যারি করবে 2 করে, তাহলে 10টা লিখতে হবে। 10 গুণ 2 সমান 20, 10 গুণ 20। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা। এরপর থাকবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এই প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন বলা হয়েছে একটা দৃশ্যপট নির্ভর, একটা দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন হলো এখানে বড় প্রশ্ন থাকবে, তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, কোনো উদ্দীপক থাকবে না। 3 নম্বরে গিয়ে হবে একটা তার দৃশ্যপটবিহীন প্রশ্ন। এই দৃশ্যপটবিহীন প্রশ্ন বলা হচ্ছে এখানে কোনো স্টেম বা উদ্দীপক দেওয়া থাকবে না। যেমন ধরো আমি যদি বলি এটা এসএসএস প্রশ্ন উত্তর বলি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা ও দূরে, বিশেষ করে লালবাগের ওখানে যে একটা দুর্গ দেওয়া আছে লালবাগ কেল্লা, এই সম্পর্কে তুমি বর্ণনা করো। অর্থাৎ একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না। এর জন্য 3টা, কোনো অপশন থাকবে না, 3টা দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের নম্বর বহন করবে 5 করে। তাহলে 3টা যদি লিখতে হয় আমাকে, 3 গুণ 5, 3 × 15। তা আমি আবারও বললাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, যে দৃশ্যপটবিহীন যে প্রশ্ন থাকবে সেখানে 3টা প্রশ্ন থাকবে, কোনো অপশন দেওয়া থাকবে না, 3টা প্রশ্ন উত্তর করতে হবে এবং সেটা 3টা প্রশ্নের মান হবে 15, 5 করে 3 × 5 = 15 নম্বর। এরপর থাকবে যেটা দৃশ্যপট, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। দৃশ্যপট দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে থাকবে 5টা, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এবং প্রত্যেকটা উদ্দীপক দেওয়া থাকবে, 5টা প্রশ্ন দেওয়া থাকবে, কোনো ধরনের অপশন থাকবে না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে 8 করে, 5 × 8 = 40। তবে এখানে বলে রাখছি যে দৃশ্যপট নির্ভরের যেই উদ্দীপকের আলোকে প্রশ্ন দেওয়া থাকবে সেখানে 2টা অংশ থাকবে, অর্থাৎ 2টা প্রশ্ন থাকবে। প্রথম অংশ হলো ক, আবার শেষ অংশ হলো খ। কতে থাকবে 3 নম্বর, খতে থাকবে 5 নম্বর। আমি আবারও বললাম, কতে থাকবে 3 নম্বর, খতে থাকবে 5 নম্বর। এবারে 5, 3, 8 করে এই দৃশ্যপট তথা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে আমি আবারও একটা রিভিশনে যাচ্ছি, যে বিশেষ করে ইংরেজি ছাড়া বাদ বাকি যে বিষয়গুলো আছে মোটামুটি এর আলোকে প্রশ্ন করা হবে। প্রথমে যে প্রশ্নগুলো থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে 15টা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই 15টা প্রশ্নের মধ্যে 4টা করে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর সেটা লিখতে হবে, এর জন্য 15। দ্বিতীয়টা যেটা থাকবে এটাও একটা নৈর্ব্যক্তিকের একটা অংশ, এটাকে এক কথায় উত্তর। এখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা প্রশ্ন উত্তর লিখতে হবে। এরপর যেটা 2 নম্বরে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন 2 করে, 10টা প্রশ্ন উত্তর দিতে হবে, 10 × 2 = 20। এরপর যে রচনামূলক প্রশ্ন আছে, রচনামূলক প্রশ্নটা 2ভাবে হবে। আমি আবারও বলছি, একটা হলো দৃশ্যপটবিহীন প্রশ্ন, একটা হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন।
দৃশ্যপটবিহীন প্রশ্নটা বলা হচ্ছে মানে এখানে কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, সরাসরি একটা বড় ধরনের একটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, কোনো উদ্দীপক দেওয়া থাকবে না, 3টা দেওয়া থাকবে, 3 5 15, কোনো অপশন দেওয়া থাকবে না। এরপরে যেটা থাকবে দৃশ্যপট বা প্রাক্কাপট নির্ভর প্রশ্ন, যেখানে একটা উদ্দীপক বা স্ট্যান্ড দেওয়া থাকবে, এর আলোকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন ক, ক থাকবে নাম্বার থাকবে 3, এবং দ্বিতীয়টা যেটা থাকবে সেটা খ, সেটা থাকবে 5। টোটাল হলো মোট হলো 5 3 8। এই যে 8 নাম্বার করে প্রত্যেক প্রশ্ন, এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 আর 40। তাহলে আমরা টোটাল এখানে যদি আমরা যোগ করে দেখি তাহলে এখানে 100 নম্বরের পরীক্ষা হবে এখানে। এখন যে এই পরীক্ষা দেওয়ার পরে শিক্ষার্থীদের বিশেষ করে যেটা পাওয়া রেজাল্ট, প্রমোশন কার্ড কীভাবে দেওয়া হবে। তো প্রমোশন কার্ডটা দেওয়া হবে 2012 সালে যে সিলেবাসে আমরা গ্রেড সিস্টেমে আমরা দেখেছি, পড়েছি। আমরা আমাদের সময় শিক্ষার্থীরা সেই সময় যেভাবে গ্রেড পেয়েছেন সেই গ্রেডটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। অর্থাৎ বিশেষ করে পরীক্ষায় যদি 100তে যদি 80 থেকে 100 নাম্বার যারা পাবেন তারা গ্রেড পয়েন্ট পাবে 5, এবং তারা লেটার গ্রেড হবে তাদের A+। আবার 70 থেকে 79 পর্যন্ত যারা নাম্বার পাবেন তাদের গ্রেড পয়েন্ট হবে 4, তাদের লেটার গ্রেড হবে A। এবং 60 থেকে 69 যারা নাম্বার পাবেন তাদের গ্রেড পয়েন্ট হবে 3.50, অর্থাৎ A- গ্রেড। এবং 50 থেকে 59 যারা পাবেন তাদের গ্রেড থাকবে 3, এবং সেটা লেটার গ্রেড হবে B। 40 থেকে 49 পর্যন্ত যারা নাম্বার পাবেন তাদের গ্রেড পয়েন্ট হবে 2, এবং তারা লেটার গ্রেড হবে তাদের C। 33 থেকে 39 পর্যন্ত যারা নাম্বার পাবেন তাদের গ্রেড পয়েন্ট হবে 1, লেটার গ্রেড হবে D। আবার 0 থেকে 32 পর্যন্ত যারা পাবেন তারা গ্রেড পয়েন্ট 0, এবং তাদেরকে লেটার গ্রেড হবে F, অর্থাৎ ফেল। তবে এখানে আরও সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। কিন্তু 3 বা 3-এর অধিক কোনো শিক্ষার্থী যদি D গ্রেড পায় তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা এটাই অবগত আছেন যে এই যে আমি এখন পর্যন্ত যে বিষয়ে যে কীভাবে মূল্যায়িত হবে সে বিষয়ে বললাম। হ্যাঁ, এখন কীভাবে গ্রেড পয়েন্ট হবে, কীভাবে তাদের প্রমোশন কার্ড দেওয়া হবে। এখন প্রশ্ন করবেন কারা? প্রশ্নটা করবেন এখন নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেই শিক্ষক পাঠদান করেন সেই শিক্ষক কর্তৃক প্রশ্ন তৈরি করা হবে। তো এখন কালকেও আবার একটা বিশেষভাবে একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষাটা নেওয়ার জন্য। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন বন্ধের কারণে, বিভিন্ন সমস্যার কারণে যদি তারা একটা বিষয়ে, যে কোনো বিষয়ে যদি পরিপূর্ণভাবে যে অভিজ্ঞতাগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি সম্পূর্ণ করতে না পারে, যে অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ করা হবে সেই অভিজ্ঞতার আলোকে পরীক্ষাটা হবে এবং তাদের মূল্যায়িত করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের করজোরে বলছি শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠাবেন, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই ত্রিমুখী যদি আমাদের সুসম্পর্ক যদি থাকে, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর হয় এবং একটা প্রতিষ্ঠানের যেমন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বা মঙ্গল কামনা হয়, সাথে সাথে আপনাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষার্থীরা আশানুরূপ ফল লাভ করতে পারবে। আমি আবারও আমার অন্য কিছু বিষয়ে যদি আপনাদের প্রশ্ন জানার থাকে, আগামী সেশনে আবারও আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করছি।